প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকসে আপনাকে স্বাগতম। আজকে আমরা পাঠ করছি প্রোডাক্টিভ লেসন্স বইয়ের দ্বিতীয় পর্ব, অধ্যায় 2, কাজের মাঝে কিভাবে মন প্রাণ ঢেলে দিবেন। আপনারে আমি খুঁজিয়া বেড়াই। আলোচনা শুরুর আগে সবচেয়ে দামি আর গভীর একটা প্রশ্নের উত্তর বের করা দরকার। প্রশ্নটি হলো, আমি কে? এই প্রশ্নটি আপনাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। প্রথমেই আপনাকে পথটি শুরু আর শেষ দেখিয়ে দেবে। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমি? এই আলোচনার উদ্দেশ্য হলো জীবনকে সাফল্যমণ্ডিত করা, অভিনব কিছু করা, ইতিহাসের পাতায় এমন কিছু রেখে যাওয়া যা কিয়ামত পর্যন্ত থাকবে। হয়তো সেই অভিনব কাজ সাদাকায়ে জারিয়া হয়ে আখিরাতের জীবনকে সহজ করবে। যদি ব্যক্তির মনে উচ্চাশা থাকে, তাহলে তা অর্জন করতে শরীর আপ্রাণ চেষ্টা চালায়। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে নিজের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা দরকার। সেজন্যই এই প্রশ্নগুলো আসছে। আপনি যেন চিন্তার জগতে ঘুরে বেড়াতে পারেন, জীবনের আঙ্গিনায় আনতে পারেন বসন্ত কিশলয়ের নতুনত্ব। এ তারই প্রয়াস মাত্র। নিজেকে চিনুন। আপনার শরীর, মন কি বিশাল কোনো উদ্দেশ্যকে সামনে নিয়ে এগোতে চায়? আমরা বড় কিছু করার কথা বলছি, যা করতে প্রয়োজন দৃঢ় মানসিকতা। একাগ্রতার অভ্যাসটা সব ধরনের মানুষের সাথে আলোচনা করার মতো বিষয় না। এটা কেবল তাদের জন্য যারা জীবনকে ঢেলে সাজাতে চায়, যারা হতাশার খাদ থেকে প্রত্যাশার পাহাড়ে উঠতে চায়, যারা জীবনে চলার পথে নানা প্রকারের বাধা বিপত্তির মুখোমুখি হতে প্রস্তুত। তুলতুলে নরম বিছানা ছেড়ে এখনই উঠে পড়ুন। ঝেড়ে ফেলুন সব রকম আলস্য। এমন ইতিহাস রচনা করুন যা থেকে যুগ যুগ ধরে বিশ্ববাসী তার মনের রসদ যোগাতে পারবে। আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই ঘরের প্রবেশপথে প্রচণ্ড ভিড়। জীবন থেকে মনোযোগ হারিয়ে যাওয়ার অর্থ আপনি সেই ভিড়ে আটকা পড়ে যাবেন। যে আধারে আটকে ছিলেন, সে আধারেই আজীবন পচে মরতে হবে। আপনার মতো লোকের জন্য এমন প্রান্তিক জীবনযাপন করা কিংবা প্রবেশপথের ভিড়ে থেমে থাকা মানায় না। জীবনে এই অভ্যাসটা কাজে লাগাতে যেমন পথ ও পন্থা অবলম্বন করা প্রয়োজন, সেগুলোর জন্য স্বপ্নবাজ হতে হবে। কর্মতৎপরতার ব্যক্তিদের মতো স্বপ্ন দেখতে হবে। চিন্তার খোরাক। হলরুমে প্রবেশের জন্য লোকে লোকারণ্য, অথচ আপনি ভিড়ে থেমে থাকার মতো লোক নন। আলোকপাত। আপনি যদি ইবনু কুদামার আল মুগনি, ইবনু আব্দুল বারের আত-তাহমিদ, ইবনু হাজারের ফাথুল বারি, ইবনু আশের আত-তাহারিত ওয়া তানওয়ির, আলবানির সাহিহ সুন্নাহ ও জাইফুস সুন্নাহর মতো বইগুলো ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এগুলো একদিন কিংবা এক মাস কিংবা এক বছরে আসেনি, বরং এগুলো মনোযোগ আর দীর্ঘ সময় ধৈর্য ধরে লেখার ফল। ধীরে ধীরে এগুলো বড় হয়েছে, অবশেষে প্রজন্মের পর প্রজন্ম এর চূড়ান্ত রূপ থেকে উপলব্ধ হচ্ছে। ক্রস চিহ্নের সন্ধানে। একবার এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিল। এতে বিদ্যুৎ কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম মন্থর হয়ে পড়ল। প্রকৌশলীরা অক্লান্ত চেষ্টা করার পরেও সমস্যা নির্ণয় কিংবা সেটার সমাধান করতে ব্যর্থ হলেন। অবশেষে তারা আন্তর্জাতিক পর্যায়ের একজন বিশেষজ্ঞের সাহায্য চাইলেন। যথাসময়ে সাদা অ্যাপ্রন পরা সেই বিশেষজ্ঞ হাজির। একটি কাগজ হাতে নিয়ে টানা 2 দিন কেন্দ্রের বিভিন্ন অংশ চড়ে বেড়ালেন তিনি। কন্ট্রোল ইউনিটের বিভিন্ন অংশ যাচাই করে দেখলেন, কাগজে মন্তব্য টুকে রাখলেন, গাণিতিক হিসাব করলেন। দ্বিতীয় দিন শেষে তিনি একটি কালো মার্কার বের করে একটি যন্ত্রের উপর বড় করে ক্রস চিহ্ন দিলেন আর বললেন, সমস্যাটা এখানে, এই যন্ত্রটা ঠিক করতে হবে, নয়তো পাল্টাতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তারপর সাদা অ্যাপ্রনটা খুলে তিনি গাড়িতে করে বিমানবন্দরে গেলেন। সেখান থেকে ফিরলেন নিজের দেশে। এদিকে প্রকৌশলীরা সে যন্ত্রটার বিভিন্ন অংশ খুলে দেখলেন আসলেই সমস্যাটা সেখানে। সেটা ঠিক করা হলো। পারমাণবিক কেন্দ্রে এরপর আগের মতো পুরো দমে কাজ চলতে থাকে। এক সপ্তাহ পর সেই পারমাণবিক কেন্দ্রের পরিচালকের কাছে একটি বিল আসে। বিলের উপর চোখ বুলিয়ে তিনি দেখতে পেলেন বিশেষজ্ঞ লোকটি তার কাজের বিনিময়ে $10,000 দাবি করছেন।
মাত্র 2 দিনের কাজের বিনিময়ে এমন মোটা অঙ্কের দাবি দেখে পরিচালক তো রীতিমতো আকাশ থেকে পড়লেন। তিনি সেই বিশেষজ্ঞের কাছে চিঠি পাঠালেন, আপনার বিলটি আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থের পরিমাণটা কি আরও কমানো যায় না? আপনি তো কেবল একটা যন্ত্রে ক্রস চিহ্ন দিয়েছেন। মাত্র 2 দিনের সামান্য কিছু কাজ করে $10,000 দাবি করা তো অনেক বিশাল ব্যাপার। কিছুদিন পর একটি ফিরতি চিঠি পেলেন পরিচালক সাহেব। তাতে লেখা ছিল, যন্ত্রের উপরে যে ক্রস চিহ্নটা দিয়েছি তার বিল $1, কিন্তু কোন যন্ত্রের উপর ক্রস চিহ্ন দিতে হবে তা দেখানোর বিল $9,999। চিন্তার খোরাক। আপনি নিজেই নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারেন, বরং মানুষ নিজের সম্পর্কে অবগত যদিও সে নানা অজুহাত অবতারণা করে। সূরা কিয়ামাহ আয়াত 14-15। সতর্কবাণী। আপনি যদি সমস্যার জায়গাটা খুঁজে বের করে কেটে ফেলতে না পারেন, তাহলে আপনার আগ্রহ, দক্ষতা আর পারদর্শিতাকে চিহ্নিত করুন। তা না হলে ভবিষ্যতে সফলতার পথ দীর্ঘায়িত হবে। কোথায় আপনি ক্রস দিবেন? উপরের ঘটনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সফল হতে হলে, সমস্যার সমাধান করতে হলে আগে মূল বিচ্যুতিটা খুঁজে বের করতে হবে, নয়তো অক্লান্ত শ্রম, অমূল্য চিন্তা আর অঢেল অর্থই কেবল ব্যয় হবে। কাজের কাজ কিছুই হবে না। অনেক সময় আমাদের কাছে কাজে ছিদ্র বা ফাটল থেকে যায়। আমাদের শ্রম, শক্তি আর ক্ষমতার একটি বিরাট অংশ সেই ছিদ্রপথে বেরিয়ে যায়। নষ্ট হয় আমাদের ভেতরকার অমিত সম্ভাবনা। সেসব ফাটল আমরা যখন খুঁজে পাই ততক্ষণে হয়তো সুযোগ হাতছাড়া। রোগ নিরাময় করতে হলে আগে রোগ নির্ণয় জরুরি। সফল হতে হলে কাজে লাগাতে হয় নিজের শক্তিকে। তাই ঠিকভাবে ক্রস চিহ্ন দিতে পারা অত্যাবশ্যকীয়। আমাদের সেই জায়গায় ক্রস চিহ্ন আঁকতে হবে যা আমাদের শক্তি আর সম্ভাবনাকে ক্রমাগত দুর্বল করে তোলে। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু আছে যার জন্য আমরা অন্যদের থেকে আলাদা। নিজেদের সেই শক্তি আর দক্ষতাকে খুঁজে বের করুন, কেননা এই বৈশিষ্ট্যগুলি ভবিষ্যতে আপনাকে স্বতন্ত্র স্থানে পৌঁছে দেবে, অনন্য করে তুলবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোন কোন সমস্যা বা ভুলের জন্য ক্রস দিতে হবে? সমস্যার তো শেষ নেই, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যের জীবনের টুকিটাকি খবর জানতে গিয়ে নিজের জীবনের অমূল্য সময়কে পায়ে ঠেলে দিচ্ছি আমরা। সময়ের সঠিক ব্যবহার করতে না পারা আরেকটি কারণ হতে পারে। অতিরিক্ত ঘুম, আড্ডাবাজির মতো কিছু বদভ্যাস আপনার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। আরেকটা প্রশ্ন হলো, কোন কোন পারদর্শিতাকে চিহ্নিত করা প্রয়োজন? কোন কোন দক্ষতাকে চিহ্নিত করলে তার সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে, ভবিষ্যতে দুনিয়া ও আখিরাতে সম্মানের কারণ হবে। কেবল নিজের সম্ভাবনার ক্ষেত্র নির্ধারণ করতে পারাই আপনার সাথে অন্যদের বড় পার্থক্য গড়ে দিতে পারে। এই একটি কাজই আপনার মর্যাদাকে উন্নীত করতে সক্ষম, সফলতার মুকুট পরাতে পরাঙ্গম। এক মুহূর্ত থেমে নিজের দক্ষতার জায়গাগুলো যাচাই করে দেখুন, এগুলো কি আপনার জীবনের উদ্দেশ্যের সীমারেখার মধ্যে আছে নাকি পুরোপুরি আওতার বাইরে চলে গেছে? সফলতার জন্য আমরা যেমন সমস্যা ও সম্ভাবনাকে চিহ্নিত করি, একই সাথে পর্যবেক্ষণ করা উচিত আমাদের বৈবাহিক জীবন, কর্মজীবন, স্বাস্থ্য ও অর্থ সংক্রান্ত ক্ষেত্রগুলোকে। এভাবে জীবনের এমন প্রতিটি বিষয়কে আমরা চিহ্নিত করতে পারি যেগুলো ভবিষ্যতে আমাদের অর্জন আর সফলতাকে প্রভাবিত করবে। চিন্তার খোরাক। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসুন, সকল দুশ্চিন্তা ছেড়ে ফেলুন, আত্মসমালোচনায় দৃঢ় হন। জীবন একটাই, বারবার আসবে না। ঝেড়ে ফেলুন সব অস্থিরতা। আপনার মনোযোগ স্থাপনের প্রধান বাধা হচ্ছে অস্থিরতা আর বিক্ষিপ্ততা। আপনার যদি নিজের উপর আস্থা থাকে, আল্লাহর দেওয়া দক্ষতা ও প্রতিভার গুরুত্ব বুঝতে পারেন, মনোযোগ বাড়াতে চান, তাহলে সবার আগে এই বাধাকে দূর করতে হবে। আমরা একেবারে প্রান্তিক এবং অপ্রয়োজনীয় বিষয়ে ডুবে থাকি। এমন সব বিষয় নিয়ে রাত দিন ব্যস্ত থাকি যার সাথে সংস্কার, গঠন বা পরিবর্তনের বিন্দুমাত্র সম্পর্ক নেই। একে বলা চলে ব্যাপক বিক্ষিপ্ততা। দুঃখজনক হলো সত্যি, এটি এখন প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। বিক্ষিপ্ত জনতার কাছ থেকে কী বা আশা করা যায়? মোবাইল ফোন, বিশেষ করে ফেসবুক এবং মেসেঞ্জার আমাদের সীমাহীন ক্ষতি করছে। অন্যান্য সামাজিক মাধ্যমের কথা বাদ দিলেও এ দুটোর ক্ষতিকর প্রভাব এড়িয়ে যাওয়ার উপায় নেই। এসব আমাদের অনুভূতিকে ভোঁতা করে আমাদের ব্যক্তিত্বহীন মানুষে পরিণত করছে, ঠেলে দিচ্ছে বিষণ্ণতার দিকে। ফলে আমরা নিজেরাই নিজেদের উপর বিরক্ত হয়ে পড়ছি। সেই বিরক্তির জায়গাটা এমন কিছু
এমন কিছু দিয়ে পূরণ করতেও পারছি না যা সত্যি সত্যি আমাদের জীবনে আনন্দ বয়ে আনবে। যে লোকটি মোবাইলের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, তার কাছ থেকে কি আদৌ কল্যাণকর কিছু আশা করা যায়? চারদিকে এত এত সমস্যা, রক্তপাত, দুর্দশা আর দুর্নীতির গল্প কেবল আমাদের অস্থিরতাই বাড়িয়ে দেয়, চিন্তাকে বিক্ষিপ্ত করে তোলে, আমাদের মন প্রাণ আর সময়ের বারাকা নষ্ট করে দেয়। আমরা যদি মনোযোগ দিতেই চাই, তাহলে দীর্ঘ সময়ের জন্য হাত থেকে মোবাইল সরিয়ে ফেলার অভ্যাস করতে হবে। এটাই মনোযোগী হবার দ্বিতীয় ধাপ। মোবাইলের আকর্ষণ উপেক্ষা না করা গেলে কাজে মনোযোগ পাওয়া দুষ্কর। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়, আর সেটাই কেড়ে নিচ্ছে এই মুঠোফোন। সামাজিক যোগাযোগ মাধ্যম যে কেবল আমাদের সময় কেড়ে নিচ্ছে তা নয়, বরং আমাদের চিন্তা ও মননে, কাজে ও কর্মে প্রতিনিয়ত অস্থিরতা তৈরি করছে। সারা বিশ্বের খবরাখবর জানা দোষের কিছু নয়, কিন্তু যে কোনো চলমান ঘটনা জানার জন্য আমরা এত বেশি সময় ব্যয় করি, যা আমাদের অকল্যাণ ছাড়া আর কিছুই বয়ে আনে না। কখনো কি নিজেকে প্রশ্ন করেছি, এত এত খারাপ খবরের ভিড়ে আমরা শান্ত থাকবো কি করে? এমন দুঃসহ বাস্তবতার মুখে কতটুকুই আর আত্মোন্নয়ন আশা করতে পারি? আপনি যদি এটা মনে করেন মোবাইল ফোনের সাথে আপনার বিচ্ছেদ সম্ভব নয়, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানো বেশ কঠিন হয়ে দাঁড়াবে। আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন, অথচ সবচেয়ে ক্ষতিকারক বস্তুটি থেকে দূরে থাকতে চাচ্ছেন না। প্রশ্ন করুন নিজেকে, লোহার বেড়ি পায়ে জড়িয়ে আমি কি খুব সহজে লক্ষ্যে পৌঁছাতে পারবো? সেক্ষেত্রে আপনার পথ দীর্ঘায়িত হবে। আপনার চাওয়া পাওয়ার মাঝে অনেক বাধা আসবে, অথচ এই অনাকাঙ্ক্ষিত বাধা দূর করে নিজের পথ নিজে প্রস্তুত করার সম্ভাবনা ছিল। আমি যা বললাম তা মানতে যেহেতু আপনি রাজি নন, তাহলে বিকল্প রাস্তায় আপনাকে হাঁটতে হবে। যদি মোবাইল ফোনের এই আসক্তি পুরোপুরি ছাড়তে না পারেন, তাহলে একে সীমিত করে ফেলুন। নিজের লক্ষ্য অর্জনে একটা চ্যালেঞ্জ ঠিক করুন। প্রতিদিন 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করার পর বিশ্রাম হিসেবে 10 মিনিট করে মোবাইল ফোন ব্যবহার করবেন। ছোট্ট এই বিশ্রাম আপনার শক্তি ফিরিয়ে দেবে। এরপর আবার পূর্ণোদ্যমে কাজ শুরু করতে পারেন। চিন্তার খোরাক। যদি আপনি মোবাইলে ব্যয় করার সময় থেকে প্রতিদিন 1 ঘন্টা আর সপ্তাহে 1 দিন বাঁচাতে পারেন, তাহলে বোঝা যাবে ভবিষ্যৎ গঠনে এবং লক্ষ্য পূরণে আপনার সত্যিকারেরই ইচ্ছে আছে। জীবনে আপনি কি হতে চান? মনোযোগের অভ্যাস গড়ে তোলার পরবর্তী ধাপ হলো পরিকল্পনা সম্পর্কে অবহিত হওয়া। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, যেন নিজেকে নির্দিষ্ট কাজে ধরে রাখা যায়। সকালে দিনের শুরুতে চিন্তার বেশিরভাগ জুড়ে সেই লক্ষ্য থাকবে, আবার রাতে যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন তখনও যেন সেই চিন্তা আপনার মাথায় ঘুরপাক খায়। প্রতিভা নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ বিক্ষিপ্ততা। আমরা আসলে কি চাই সেটাই জানি না। আমাদের মাঝে অনেকেই আছে যারা একই সাথে অনেকগুলো কাজে গা ভাসিয়ে দেয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই স্রোতের সাথে ভেসে চলেছি আমরা। রাত খাতায় যেমন সবকিছুই জায়গা পায়, আমাদের অবস্থাও তেমন। হয়তো আমার বন্ধু কোনো প্রকল্পে যোগ দিচ্ছে, তা দেখে আমিও কোনো চিন্তা ভাবনা না করে অংশ নিলাম, অথচ সব ভালো কাজ সবার জন্য নয়। প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন বিশেষত্ব থাকে। সবার একই প্রকল্পে অংশগ্রহণ করতে হবে এমন তো নয়। যে কোনো কাজ শুরুর আগে কেন কাজটি করছি জানতে হবে। আসলেও কাজটি আমার জন্য কিনা, কাজে জড়াবো কিনা সেই সিদ্ধান্ত নিতে জ্ঞানীদের পরামর্শ নেব এবং ইস্তিখারার সালাত আদায় করব। সাহাবীরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর ইস্তিখারা পড়তেন। কিন্তু হুজুগে কাজ করতে থাকলে ভবিষ্যতেও ভালো কিছু করা সম্ভব না। নিজেকে মাত্র কয়েক মিনিট সময় দিন। সফল মানুষদের নিয়ে ভাবুন, যারা ইতিহাসে পদচিহ্ন রেখে গেছে, সভ্যতা গড়ে গেছে, যারা কর্মের জন্য মুসলিম জাতির কাছে চিরস্মরণীয়। এমন স্মরণীয় ব্যক্তিরা একটা নির্দিষ্ট লক্ষ্যে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। সে কারণেই ইতিহাসে তাদের নাম লেখা আছে সোনালী হরফে। কিন্তু আপনি এমন একজন মানুষের উদাহরণ দিতে পারবেন না যে ব্যক্তিটি কোনো পরিকল্পনা ছাড়াই সভ্যতার অগ্রযাত্রায় বড় অবদান রাখতে সক্ষম হয়েছে। প্রত্যেক বড় মানুষ যারাই জীবনে উল্লেখযোগ্য কিছু করেছে, তারা একটা স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়েছে। সেই লক্ষ্যের প্রতি তাদের ছিল সীমাহীন আগ্রহ। সেখানে সবটুকু মনোযোগ ঢেলে দিয়ে তবেই তারা ইতিহাস গড়তে সক্ষম হয়েছিল। আমি নিশ্চিতভাবেই বলছি, আপনার যদি নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকে, জীবনের কোনো পরিকল্পনা না থাকে, তাহলে হাজার হাজার বই পড়ে শত শত কোর্স করেও বিশেষ কিছু লাভ হবে না। তবে একটু থেমে ক্ষণিকের জন্য হলেও নিজেকে নিয়ে ভাবুন। আপনি যেসব বই পড়ছেন, যেসব অভিজ্ঞতায় মুখোমুখি হচ্ছেন, যে সমস্ত কোর্সে অংশ নিচ্ছেন,
সেগুলো আপনাকে হয়তো কর্মক্ষেত্রে কিছুটা সহায়তা করবে, কিন্তু জীবনের স্বপ্ন পূরণে সুদূর প্রসারী কিছু করতে পারবে না। আপনি যদি সেই পাহাড়ে উঠতে চান, যার চূড়া থেকে নিজের অবস্থান দেখতে পাবেন, যদি সেই বসন্তে পৌঁছাতে চান, যাতে নিজের স্বপ্ন দেখার মুহূর্তগুলো বর্ণনা করতে পারবেন, তাহলে নির্দিষ্ট একটা চিন্তা, লক্ষ্য বা স্বপ্নের দিকে মনোযোগ নিবদ্ধ করুন। যতক্ষণ আপনার উদ্দেশ্য পূরণ না হয়, বিশ্ববাসীকে সফলতার দিকে আহ্বান করতে না পারেন, ততদিন পর্যন্ত লেগে থাকুন। ঠিক এই বিষয়টি বোঝাতে আমি জীবনের পরিকল্পনা বইটি লিখেছি। আশা করা যায় সেটা পড়ে জীবনকে উপলব্ধি করতে খুব বেশি বেগ পেতে হবে না। চিন্তার খোরাক। দুজন মানুষের কথা কল্পনা করুন। এদের মাঝে একজন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ মনোযোগ দিয়ে কেবল একটি কাজই করে, অন্যজন অনেকগুলো কাজ আর পরিকল্পনা নিয়ে একসাথে অগ্রসর হচ্ছে। আপনি কি এদের মধ্যকার তফাৎ বুঝতে পারছেন? এদের মাঝে কে আগে গন্তব্যে পৌঁছাবে? কে জীবনের কঠিন পরীক্ষাগুলো সূক্ষ্মভাবে পার হয়ে সফলভাবে শীর্ষে পৌঁছাবে? উত্তরটা সহজ, কিন্তু কেবল একটি কাজে সংযোগ স্থাপন করা বেশ কঠিনই বটে। লক্ষ্যের প্রতি দুর্নিবার আকর্ষণ। ইহুদিদের নিয়ে আমি একটা এনসাইক্লোপিডিয়া লিখছিলাম। ইরাক কর্তৃক কুয়েত দখলের সময় আমার লেখা সব কাগজপত্র কুয়েতে রয়ে গিয়েছিল। আমার এতদিনের পরিশ্রমের সফল হাতছাড়া হয়ে যাবে আর আমি কায়রোতে বসে থাকবো, এটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আমি সিদ্ধান্ত নিলাম কুয়েতে যাব। হয় আমার এনসাইক্লোপিডিয়ার কাগজপত্রের সাথেই থেকে যাব, নয়তো সেগুলো কায়রোতে নিয়ে আসব। সেই যাত্রায় আমি স্ত্রীকে বিধবা বলেই পরিচয় দিচ্ছিলাম। যাই হোক, আমরা কুয়েতে গেলাম। 3 সপ্তাহের মতো থাকলাম সেখানে। পুরোটা সময় এনসাইক্লোপিডিয়ার কাজে ডুবেছিলাম। কাজ শেষে বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে একটা বড় ট্রলি ভাড়া করলাম। সেখানেও আমরা সব কাগজপত্র প্রায় 30 কার্টন রেখে দিলাম। বন্ধুরা গাড়িতে উঠলো। কাগজপত্র নিতে পারছি এই আনন্দে আমি গাড়িতে ওঠার কথা পর্যন্ত ভুলে গেলাম। প্রথমে আমরা বাগদাদে গেলাম, তারপর পর্যায়ক্রমে রশিদ, আকাবা, নুয়াইভ, মিশর হয়ে কায়রোতে পৌঁছালাম। গাড়ি খালি করে আবার এনসাইক্লোপিডিয়ায় কাজে লেগে পড়লাম। লিখিয়া করিও কাজ, করিয়া লিখিও না। আপনি যদি আপনার পরিকল্পনা নির্ধারণ করতে পারেন, আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে সফল হন, আপনার সক্ষমতা আর সম্ভাবনার সাথে খাপ খায় এমন কাজের সন্ধান পেয়ে যান, তাহলে আপনি ইতিমধ্যেই এই অভ্যাসের ভিত্তি স্থাপন করে ফেলেছেন। এবার এর উপর আপনার স্বপ্নের নান্দনিক ইমারত গড়ে তুলুন, আশার মিনার তৈরি করুন, লিখতে শুরু করে দিন জীবনের গল্প, জীবনের বৃহত্তম মর্যাদায় রচনা করুন। আপনার পরিকল্পনার সংক্ষিপ্ত রূপরেখা লিখে ফেলুন। আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনার জীবনে কোনো পরিকল্পনা থাকা এক কথা, আর এর জন্য রূপরেখা প্রণয়ন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কেবল পরিকল্পনা থাকলে একজন মানুষের পক্ষে যথেষ্ট পথ পাড়ি দেওয়া সম্ভব নয়, বরং একজন মানুষের এমন দৃষ্টিভঙ্গি প্রয়োজন যার মাধ্যমে পথের শেষটা দেখতে পাবে, যা তাকে সীমিত সামর্থ্যের মধ্যেও স্বপ্নের পানে ছুটে চলতে সহায়তা করবে। এমন অনেকে আছে যাদের মনে স্বপ্ন আছে, সে স্বপ্ন পানে ছুটে চলতে গিয়ে তারা পুলকিত হয়, কিন্তু তারা জানে না যে কি করে সে স্বপ্ন পূরণ করতে হবে, কিভাবে সে গন্তব্যে পৌঁছাতে হবে। তাদের স্বপ্নের পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। দিন শেষে এরা সুখকর কিছু খুঁজে পায় না। তাদের কিছু অর্জন অবশ্য হয়, তবে রূপরেখা না থাকায় দুর্বলতা থেকেই যায়। এই জন্য প্রথমেই রূপরেখা তৈরি করা বাঞ্ছনীয়, তারপর সেটার আলোকে প্রতিদিন, প্রতিটি সপ্তাহ, প্রতি মাস কিংবা প্রতিটি বছর অগ্রসর হওয়া যাবে। এর রূপরেখাই আপনাকে বিক্ষিপ্ততা থেকে রক্ষা করে স্বপ্ন পূরণে মনোযোগী করে তুলবে। তাই পরবর্তী 5টা বছরের জন্য আপনার রূপরেখা রচনা করে ফেলুন। যেভাবে লিখতে পারেন, প্রথমে একটা ছক আঁকবেন। ছকের উপরে লিখবেন আমার পরিকল্পনা। আপনার পরিকল্পনা লিখে ফেলবেন। এরপর পরিকল্পনা যেভাবে বাস্তবায়ন করবেন এই শিরোনামে আরেকটা ছক আঁকুন, এবং এখানেই আপনার পরিপূর্ণ কাজের রূপরেখা রচনা করে ফেলুন। উদাহরণ হিসেবে নিচের রূপরেখাগুলো দেখতে পারেন। যিনি জ্ঞান অর্জনের পদক্ষেপ নিয়েছেন, তিনি আগামী 10 বছরের জন্য নিজের রূপরেখা প্রণয়ন করতে পারেন। তার মধ্যে 5 বছর শারঈ জ্ঞানের প্রতিটি মৌলিক ক্ষেত্র, আকীদা, তাফসির, হাদিস,
ফিকহ, সিরা। আর সহায়ক ক্ষেত্রে নাহু, উসুল, কাওয়াইদুল ফিকহ, কাওয়াইদুত তাফসির, মুস্তালাহ। মৌলিক জ্ঞান অর্জন করবেন। প্রধান লক্ষ্য হবে 5 বছরের মধ্যে এই সব বিষয়ে মূল জ্ঞানটুকু আত্মস্থ করা। শেষ হলে পরের 5 বছরে এর বিষয়গুলোর মাঝে যে কোনো একটি বিষয়ে ব্যুৎপত্তি অর্জনের সময় দেবে। এভাবে নিজের বিশেষত্বের ক্ষেত্রে সে অভিনব কিছু করার জন্য নিজেকে উপযোগী করে তুলবে। যিনি সাংবাদিকতা সেক্টরে পরিকল্পনা নিয়েছেন, তার আগামী 5 বছরের জন্য একটা পরিকল্পনা থাকবে। সেই পরিকল্পনায় তিনি শারীরিক কিছু মৌলিক জ্ঞান অর্জন করার বিষয়টি অন্তর্ভুক্ত করবেন, যাতে ভবিষ্যতে সাংবাদিকতার ক্ষেত্রে পদস্খলন না ঘটে। আর সাংবাদিকতা সম্পর্কে সামগ্রিক জ্ঞান অর্জন করে নেবেন। এরপর একটি নির্দিষ্ট শাখায় বিশেষ যোগ্যতা অর্জন করবেন। সেটা হতে পারে প্রেজেন্টেশন, ডিজাইনিং অথবা ফটোগ্রাফি কিংবা অন্য কিছু। এভাবে তিনি সফলতায় এগিয়ে যেতে পারেন। যারা চিকিৎসা, সমাজ, শিল্প কিংবা শিক্ষা খাতে পরিকল্পনা নিয়েছেন, তাদের প্রত্যেকেরও উচিত এমন গন্তব্য ঠিক করা যেখানে তারা পৌঁছাতে পারবেন, যার মাধ্যমে কিছু একটা করতে সমর্থ হবেন। একজন ছাত্রের শিক্ষা জীবনের শুরুতেও এমন রূপরেখা মাথায় আসতে পারে, তবে উচ্চ মাধ্যমিক স্তর অতিক্রম করার আগে অবশ্যই সেই রূপরেখা পরিকল্পনা তার কাছে স্পষ্ট থাকতে হবে। তাকে উপযুক্ত পরিকল্পনা বেছে নেওয়ার যোগ্য হতে হবে। তার এমন রূপরেখা লিখতে হবে যা সময়ের পরিক্রমায় সে বাস্তবায়ন করতে পারবে। যেমন একজন মানুষ ডাক্তারি পড়ার সময় তার লক্ষ্য ঠিক করবে, সে গ্যাস্ট্রোলজি, মেডিসিন কিংবা হার্ট স্পেশালিস্ট হবে। সে লক্ষ্যকে সামনে রেখে সেই সংক্রান্ত পড়াশোনা করবে, সব ধরনের কনফারেন্সের যোগ দিবে এবং লেকচার শুনবে। নিজের বিষয়ের যে কোনো আলোচনায় অংশ নেবে। যে বিষয় বিশেষজ্ঞ হতে চায় সেই বিষয় অভিজ্ঞদের কাছাকাছি থাকার চেষ্টা করবে, তা সেটা যত কঠিনই হোক না কেন। একইভাবে প্রকৌশল, শরীয়তের জ্ঞান, আরবি ভাষা, অর্থনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়গুলোতে যারা দক্ষতা অর্জন করতে চান, তাদের ক্ষেত্রেও একই কথা। অনুরূপভাবে কেউ যদি এমনিতেও কোনো বিষয়ে নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে চায়, সেক্ষেত্রেও একই নীতি মেনে চলতে হবে। কখনো এই রূপরেখা প্রণয়নে দেরি হতে পারে। একজন ছাত্র হয়তো বিশেষত্ব অর্জনের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে। হয়তো সে এমন বিষয়ে বিশেষজ্ঞ হতে গেলেও যার প্রতি তার কোনো আগ্রহ নেই, যেদিকে তার মন টানে না। এক্ষেত্রে তার উচিত ধৈর্য ধরা। হতাশ হলে চলবে না। জীবনটা অর্থহীন হয়ে গেছে এমনটা ভাবা কিংবা বলা ঠিক নয়। বরং তার উচিত পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা, যেখানে তার আগ্রহ, অনুভূতি, চিন্তার সম্ভাবনা, দক্ষতা আর সামর্থ্যকে ঢেলে দিতে পারবে। এর জন্য সে তার স্বপ্নের সাথে খাপ খায় এমন রূপরেখা নির্ধারণ করে নেবে। তাহলেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। কত মানুষ আছে যারা পরে এসে অভিজ্ঞ লোকদের ছাড়িয়ে গেছে, আর তা সম্ভব হয়েছে কঠোর পরিশ্রম, দৃঢ়তা, মনোযোগ, আগ্রহ আর মানসিক শক্তির দ্বারা। চিন্তার খোরাক। এক ব্যক্তি তার ব্যাগপত্র গুছিয়ে পরিবার থেকে বিদায় নিয়েছে, কিন্তু গন্তব্যে কোথায় তা জানে না। অন্য অনেকের দেখা দেখি সেও সফর করছে, কিন্তু দিন শেষে কিছুই অর্জন করেনি। ভাঙা হৃদয়ে সে ফিরে এসেছে। যার কোনো রূপরেখা নেই, তার অবস্থাও ওই মানুষটার মতো। অন্যদিকে আরেকজন মানুষ প্রথম দিন থেকে জানতো বিশেষ এক উদ্দেশ্য নিয়ে সে নির্ধারিত একটা দেশে সফর করবে। এর জন্য সকল প্রস্তুতি নিয়ে বের হয়েছে। যার নির্দিষ্ট পরিকল্পনা আছে সে তো এই ব্যক্তির মতোই। লক্ষ্যবিহীন জীবন যেন এক হালবিহীন নৌকা। এই পৃষ্ঠায় পৌঁছানোর আগেই আপনি জীবনের পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন নিশ্চয়ই। নিজের ভাবনা চিন্তাকে সুবিন্যস্ত করছেন, এ প্রত্যাশাই করছি। আপনি ইতিমধ্যে নিশ্চয়ই আপনার ক্ষেত্র ঠিক করে ফেলেছেন, যেথায় আপনি আজীবন টিকে থাকতে চান। যে পরিচয় আপনি ভবিষ্যতে বহন করবেন, মৃত্যুর সময় আপনি যে স্মরণিকা রেখে যেতে চান, সেটাও এর উপর নির্ভর করে। যেমনটা কোরআনে পাওয়া যায়, ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। আমাদের পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখুন। আমাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখুন। সূরা শুআরা আয়াত 84। আপনি বাস্তব জীবনে নিশ্চয়ই এর প্রয়োগ চান।
হয়তো আগামী 10-15 বছরের একটি রূপরেখা প্রণয়ন করেছেন। নিশ্চয়ই তার ফলাফল কেমন কিংবা ভবিষ্যতে সেই চিন্তার কি পরিণতি ডেকে আনতে পারে তা বুঝতে পারছেন। এই 2 ধাপ পেরিয়ে আসলে তৃতীয় ধাপের সূচনা করা জরুরি হয়ে পড়েছে। আপনি প্রতিদিন লক্ষ্যের কতটুকু অর্জন করতে চান তা নির্ণয় করতে হবে এবার। এটা করলে আপনার রূপরেখা কিংবা স্বপ্ন অনেকাংশে বাস্তবায়ন হয়ে যাবে। সময়ের পরিক্রমায় আপনাকে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। রূপরেখা প্রণয়ন জীবনে অনুপ্রেরণা দেয়, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহ সৃষ্টি করে, পুনর্জাগরণে চিন্তা মুক্ত করে তোলে। কিন্তু প্রতিদিন লক্ষ্যের একটা নির্দিষ্ট মঞ্জিল অতিক্রম করা যদি সম্ভব না হয়, তাহলে দিন শেষে লক্ষ্য অর্থহীন হয়ে পড়ে। লক্ষ্যহীন জীবন আসলে না থাকার মতোই। এমন অনেক লক্ষ্য আছে যা ব্যক্তিকে উভয় জগতে মর্যাদার স্বাদ অনুভব করিয়েছে। লক্ষ্য নির্ধারণ করতে পারলেই যুদ্ধের অর্ধেক জেতা হয়ে যায়। স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যুদ্ধের বাকি অর্ধেক। রূপরেখার প্রতিদিন একটা নির্দিষ্ট গন্তব্য না থাকলে একসময় তা অর্জন অসম্ভব হয়ে পড়বে। একবার এক লোক তার বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কেউ এমন আছে যে একটা উট খেয়ে ফেলতে পারবে একাই? কেউই হাত তোলার সাহস করলো না। তখন সে বলল, তোমরা কিন্তু প্রত্যেকে আস্ত একটা উট একা খেতে পারবে। কিভাবে জানো? ওটাকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিবে, এরপর প্রতিদিন অল্প অল্প করে মাংস খেতে থাকবে। একদিন না একদিন ওটার সবটুকু মাংস শেষ হবেই। পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি নিয়মিত ছোট ছোট লক্ষ্য থাকা খুব জরুরি। এই গল্পটা তারই একটা ব্যবহারিক উদাহরণ। আপনার রূপরেখা প্রণয়ন করা হয়ে গেলে এবার প্রতিদিনের কাজ নির্ধারণ করে ফেলুন, যেন সেই সুদীর্ঘ পথ নিয়মমাফিক পাড়ি দেওয়া যায়। আপনি যদি কোরআনকে অন্তরে ও মগজে ধারণ করতে চান, তাহলে পূর্বশর্ত হিসেবে তাজবিদ তো ঠিক করবেনই, সে সাথে নিয়মিত অল্প করে মুখস্থ করার পাশাপাশি বিশেষভাবে আরবি ভাষা তাফসীর শিক্ষায় সময় দেবেন। অনুরূপভাবে ফিকহ, হাদিস, তাফসীর, সিরাত সহ বিভিন্ন শাস্ত্রের ছাত্রদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার আপনার যদি শিক্ষা, মিডিয়া, সমাজ, অর্থনীতি কেন্দ্রিক এমন কোনো পরিকল্পনা থাকে, তাহলে সেটা শেষ পর্যন্ত কিভাবে বাস্তবায়ন করবেন তার জন্য লক্ষ্য নির্ধারণ করাও জরুরি। হোক সেই লক্ষ্য আত্মোন্নয়ন কিংবা পরিকল্পনা যথাযথ পরিচালনা। এই লক্ষ্যগুলো লিখে দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে সেগুলো চোখের সামনেই থাকবে। লক্ষ্য ঠিক করার পর দৈনিক আর সাপ্তাহিক মঞ্জিল তথা ডেইলি গোল এবং উইকলি গোল নির্ধারণ করে নেবেন। আপনার সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারলে ছোট্ট ছোট্ট লক্ষ্য নির্ধারণের সুবিধা হবে। বাৎসরিক এবং সাপ্তাহিক এই টার্গেটগুলো আপনার পথ চলাকে মসৃণ করবে, আপনাকে মূল কাজে মনোযোগী করে তুলতে সহায়তা করবে, যাতে করে আপনি জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণে সমর্থ হন। বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এমন অনেক প্রতিবন্ধকতা আছে যেগুলো আমাদের সময় নষ্ট করে, স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যদি আপনার এমন স্পষ্ট রূপরেখা না থাকে যা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে, তাহলে বিক্ষিপ্ততা আপনাকে খাদের কিনারে ঠেলে দেবে। চিন্তার খোরাক। যার লক্ষ্য একটা বড় পাথর ভাঙা, বিরাট কোনো গাছ কাটা কিংবা গভীর কূপ খনন করা, সে প্রতিদিন সকালে ওই লক্ষ্যকে সামনে রেখে বের হয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে ওই কাজে লেগে থাকে। দিন শেষে বাড়ি ফিরে আসে। এভাবে প্রতিদিন সে কাজ চালিয়ে যেতে থাকলে একসময় সেই পাথর টুকরো টুকরো হয়ে যায়, গাছ মাটিতে লুটিয়ে পড়ে, কূপ থেকে বেরিয়ে আসে সুমিষ্ট পানির ধারা। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করুন। এখন পর্যন্ত মনোযোগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি উপাদান পরিকল্পনা, রূপরেখা ও লক্ষ্য আপনি অর্জন করেছেন। আপনার একটি সাপ্তাহিক রুটিন আছে। আপনি দৃঢ় এবং বিচক্ষণ হলে আশেপাশের কিছুই আপনাকে পরিকল্পনা থেকে বিচ্যুত করতে পারবে না, তা যতই ভয়াবহ এবং প্রভাবশালী হোক না কেন। যার একটা পরিকল্পনা আছে, চমৎকার একটা রূপরেখা আছে, লক্ষ্য আছে, তার স্বপ্ন একদিন পূরণ হবেই হবে। ইতিহাস তার জলজান্ত সাক্ষী। যারাই জীবনে সফল হয়েছেন, ইতিহাস রচনা করেছেন, মর্যাদায় আসীন হয়েছেন, বড় প্রভাব রাখতে পেরেছেন, তারা সবাই পরিকল্পনা, রূপরেখা আর লক্ষ্যকে জীবনে ধারণ করতে পেরেছেন। আপনি যদি আপনার মনোযোগ সৃষ্টির কাজে এতদূর পৌঁছে গিয়ে থাকেন, তাহলে আপনার জন্য আরেকটা কাজ করা জরুরি হয়ে গেছে। প্রতিদিন কাজ শুরু করার আগে আপনি হ্যান্ডব্যাগ খুলে
আপনার ছোট্ট হ্যান্ডবুকটি খুলে লিখে রাখা লক্ষ্যের দিকে তাকিয়ে প্রশ্ন করুন, আজকের দিনে কোন 3টি লক্ষ্য সবার আগে পূরণ করা দরকার। প্রত্যেক দিন আপনার লক্ষ্যের তালিকায় থাকা সবগুলো দায়িত্ব পূর্ণ করার পরিকল্পনা থাকবে আপনার। রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে সকল দায়িত্বকে সম্পূর্ণ করে আসতে পারাই হবে আপনার সর্বাত্মক চেষ্টা। কিন্তু একথা সবারই জানা, সব সময় সব লক্ষ্য পূরণ করা সম্ভব নাও হতে পারে। তাই কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আপনার দিনের সূচনা করবেন সেটাও ভেবে রাখা দরকার, যাতে কখনো কোনো বাধা এসে পড়লেও আপনার খুব একটা অসুবিধা না হয়। আপনাকে বেশ জোর দিয়ে এবং দায়িত্ব নিয়েই বলছি। চারদিক থেকে নানা রকমের বাধা বিপত্তি এসে পড়লেও কোনোভাবেই এই অগ্রাধিকার তালিকাটি অসম্পূর্ণ রাখা যাবে না। সফল মানুষদের অন্যতম গুণ হলো তাদের প্রতিদিনের লক্ষ্য আগে থেকেই ঠিক করা থাকে, আর তাদের সবচেয়ে ভালো গুণ হলো তারা তাদের দৈনিক লক্ষ্যের মধ্যে অগ্রাধিকার তালিকার প্রথম 3টি কাজ মার্ক করে রাখে। তাই হাজার সমস্যার সম্মুখীন হলেও তারা সেই কাজগুলো শেষ না করে নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না। ব্যবস্থাপনার ক্ষেত্রে 80-20 বলে একটা কথা আছে। এর মানে হলো আপনার 80 ভাগ শ্রম 20 ভাগ লক্ষ্যে ব্যয় করুন, তাহলে 80 ভাগ ফলাফল অর্জন করতে পারবেন। মূলত প্রত্যেক মানুষের জীবনের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, সাথে সাপ্তাহিক একটা টার্গেট সেট করতে হবে। সেই পরিকল্পনার শর্ত হলো কিছু বিষয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা, যেমন পরিকল্পনা, ইমান, চিন্তা, পরিবার, সমাজ, স্বাস্থ্য, অর্থ। আর এজন্য নিজের পরিকল্পনাটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া ভীষণ প্রয়োজন। প্রতিদিন সকালে অন্য কোনো কাজ সামনে আসার আগে নিজের পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে তবেই দিন শুরু করুন। কিন্তু একটা কথা আছে, যা ভুলে গেলে চলবে না। সবার আগে আমাদের ঈমান, কারণ ঈমানের শক্তিতেই আমাদের জীবন পরিচালিত হয়। পরিকল্পনার ভেতরে যে বিষয়গুলো অগ্রাধিকার পাবে সেগুলো দিয়েই দিনের সূচনা করতে হবে। যদি একজন ছাত্র ফিকহের বিশেষ পারদর্শিতা অর্জন করতে চায়, তাহলে প্রতিদিন আকীদা, তাফসির, হাদিস কিংবা সিরাত পড়ার আগে অবশ্যই ফিকহ উসুল নিয়ে দিন শুরু করবে। এই যে প্রায়োরিটি নির্ধারণ করা, এটা মনোযোগেরই অংশ। এই মনোযোগ ব্যক্তিকে তার লক্ষ্য বিন্দুতে পৌঁছে দেয়, তার স্বপ্ন পূরণ করতে বিরাট ভূমিকা পালন করে। প্রায়োরিটি নির্ধারণ করতে গিয়ে কোনো প্রকার কটু কথায় কর্ণপাত করবেন না, কোনো রকম বাধা বিপত্তিকে আমলে নেবেন না। এক্ষেত্রে এক বুদ্ধিমান ব্যক্তির দৃষ্টান্ত অনুসরণ করতে পারেন। তিনি একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক। প্রথমে অফিসে ঢুকেই প্লাস্টিকের একটা ব্যাগ রেখে দিতেন টেবিলে। অগ্রাধিকার তালিকার শুরুর কাজগুলো নিশ্চিন্তে করার জন্য তিনি ব্যাংকটাকে চিহ্নিত করে রাখতেন। এর মাধ্যমে তিনি কর্মচারীদেরকে এই বার্তাও দিতেন যে, তোমরা যে সমস্যায় পড়ো না কেন, আমাকে বিরক্ত করবে না। আপনি চাইলে এই নিয়মটা আপনার পরিবার এবং সন্তানদের সাথেও প্রয়োগ করতে পারেন, বিশেষ প্রয়োজন ছাড়া অবশ্য। আপনার প্রতিদিনের অগ্রাধিকার প্রাপ্ত টার্গেট পূরণের জন্য 3টি উপায় বাতলে দেই। প্রথমত, জানার চেষ্টা করুন কোন বিষয়গুলো মূলত আপনি অগ্রাধিকার দিতে চান, সেটা ঘুমানোর আগে কিংবা সকালে লিখে ফেলুন। দ্বিতীয়ত, আপনি সেটার অনুশীলন শুরু করে দিন। শুরুর দিনগুলোতে যত কষ্টই হোক, অগ্রাধিকার তালিকার নির্ধারিত কাজ ছেড়ে অন্য কিছু করতে যাবেন না। তৃতীয়ত, আপনার সেই কাজটি যদি পরিমাণে বড় হয়, তাহলে ছোট ছোট ভাগ করে নিন। তারপর সেই ভাগগুলো একটা একটা করে পূর্ণ করে ফেলুন, যতক্ষণ না আপনি পুরোটা সমাপ্ত করতে পারেন। আর যদি ভাগ করতে না পারেন, তাহলে সময় ভাগ করে নিন। যেমন 20 মিনিট কাজ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপর আবার 20 মিনিট কাজ করেন। আপনি যদি অগ্রাধিকার প্রাপ্ত কাজ ব্যস্ত সময় কাটাচ্ছেন, তখন মোবাইলটা পুরোপুরি বন্ধ রাখুন। আপনার কাজ থেকে 10 হাত দূরে রাখুন। কাজটা শেষ না করার আগে মোবাইল চালু করবেন না। একইভাবে নিউজ ফিডে চোখ বোলানো, টিভি দেখা, যে কোনো সমস্যায় পড়ে থেমে যাওয়া থেকেও সতর্ক থাকবেন। চিন্তার খোরাক, দিনের শুরুতেই শেষ করে দিন ব্যাংকটাকে, কারণ সেটাকে শেষ করে দিলে আপনি সুন্দরভাবে দিনটা শেষ করতে পারবেন। সারাদিন আপনাকে এর চেয়ে খারাপই কিছুর মুখোমুখি হতে হবে না। আপনার অগ্রাধিকার প্রাপ্ত কাজগুলো মূলত সেই ব্যাঙের সাথে তুলনা করা যায়, যেটাকে সকাল সকাল শেষ করে দিতে হবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন বিখ্যাত বই প্রোডাক্টিভিটি লেসন্স বইয়ের 2য় পর্ব।
বইটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।